মানুষ মিথ্যাকেই এখন বিশ্বাস করে, কারণ সত্যকেই প্রমাণ করতে হয়। টাকা এমন এক জিনিস যা বোকা মানুষগুলোকেও চালাক বানিয়ে ফেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের আমার ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতন আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে শুরু করলাম। আর আমি অফ ক্যামেরাতে ঘরের সবাইকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, তো সবাই নাস্তা করে নিয়েছে। আমি আর রাহিনী শুধু বাকি ছিলাম, তবে আমি এখন নাস্তা করে নিয়েছি। রাহিন যেহেতু স্কুলে, তো স্কুল থেকে এসে তারপরে নাস্তা করে নিবে। আর আমি অফ ক্যামেরাতে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। এখন আবার চলে আসলাম রান্নাঘরটাকে গোছাতে। আর আমি প্রতিদিনই নাস্তা খাওয়ার পরে যে ময়লা থালা বাসনগুলো বের হয়, সেগুলো পরিষ্কার করে তারপর রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি রান্না বসাই। যদি রান্নাঘর পরিষ্কার না থাকে, তাহলে আবার রান্না করতে আমার একদমই ভালো লাগে না। প্রতিদিনই থালা বাসন বা হাঁড়ি পাতিল থাকে, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আর এভাবে যদি প্রতিদিন রান্নাঘর আমরা পরিষ্কার করি, তাহলে যে তেল চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকে না। রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর ঝকঝকে আবার পরিষ্কার দেখা যায়। আর এই প্লেটগুলো ধুয়ে কিন্তু আমি আরেকটা ঝুড়িতে রাখি। তো ওই ঝুড়িতে প্লেটগুলো রাখার পর যখন পানিগুলো শুকিয়ে যায়, তখন আবার এই প্লেটগুলো আমি র্যাকের ভিতরে এক এক করে রেখে দিই। তো এখন আবার এই যে মশলার ঝাড়ের যে র্যাকটা আছে, তো এটা একটু পরিষ্কার করে নিব। তো একটা কাজ করলে দেখা যায় যে আরেকটা না করলে একদমই ভালো লাগে না। তবে প্রতিদিনই কিন্তু আমি যে প্লাস্টিকের ঝাড়গুলো আছে, এগুলো মুছে রাখি, তাহলে কিন্তু একদমই আঠা আঠা ভাব হয় না। আর এভাবে প্রতিদিন যদি আমরা কাজকর্ম করি বা রান্নাঘরটা পরিষ্কার করি, তাহলে কিন্তু রান্নাঘরের কাজটাও আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তবে প্রতি মাসে রান্নাঘরটাকে কিন্তু আমি ডিপ ক্লিন করে, যে রান্নাঘরের জানালার গ্রিল আছে, আবার রান্নাঘরের জানালার যে থাইগুলো আছে, সেগুলো কিন্তু আমি সাবান পানি দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে নেই। আর রান্নাঘরের যে দেয়ালের টাইলসগুলো আছে, এগুলোতেও যদি কোনো ময়লা দেখি বা কোনো দাগ দেখি, তাহলে কিন্তু সাথে সাথে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে সেই দাগগুলো উঠিয়ে ফেলি। তো এইভাবে কিন্তু আমি প্রতিদিনই রান্নাঘরটাকে পরিষ্কার করি। আবার যখন রাত্রের বেলায় আমি রান্না করি, তখনও কিন্তু রান্নাঘরটাকে আবার ভালো করে মুছে নিই। তো রান্নাঘর যদি একটু আঠা আঠা বা তেল চিটচিটে ভাব থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর রান্নাঘরের যে র্যাকগুলো আমার আছে, এগুলো কিন্তু আমি প্রতি মাসেই যখন রান্নাঘরটাকে পরিষ্কার করি, তখনও কিন্তু আমি এই র্যাকগুলোকেও পরিষ্কার করি। রান্নাঘর থেকে এই র্যাকগুলোকে বের করে তারপরে সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আবার রান্নাঘরে রাখি। আর একটা গৃহিণীর সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। একটা গৃহিণীর দিনের অর্ধেকটা সময় কিন্তু তার রান্নাঘরেই থাকতে হয়। তো সেই রান্নাঘরটা যদি একটু পরিষ্কার গোছানো থাকে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু অত দামি জিনিসের প্রয়োজন হয় না। দামি জিনিসগুলো যদি আমি এলোমেলো করে রাখি বা নোংরা করে রাখি, তাহলে কিন্তু সেই জিনিসগুলো একদমই ভালো দেখা যায় না। কম দামি জিনিসগুলো যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি, তাহলে দেখা যায় সেই জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যত্নের কাছেই কিন্তু সব কিছু, দামি জিনিস হোক বা কম দামি জিনিস হোক, আপনি যে জিনিস যত যত্ন করবেন, সেই জিনিস কিন্তু ততই সুন্দর দেখা যাবে। আর এই র্যাকটাতে আমি সব ধরনের মশলার ঝাড়গুলো রাখি। তবে উপরের তাকটাতে কিন্তু ছোট ছোট মশলার ঝাড়গুলো রাখি। তারপরেরটাতে আবার যে ছোট ছোট কাপ পিরিচগুলো আছে চা খাওয়ার, সেগুলো রাখি। তো 3 নাম্বারটাতে কিন্তু আমি আবার একটু বড় সাইজের ঝাড়গুলো রাখি। আর সবার যে বড় সাইজের ঝাড়গুলো আছে, সেগুলো কিন্তু আমি বড় র্যাকের ভিতরে রেখে দেই।
আর যেই র্যাকে আমি প্লেটগুলো রাখলাম সেই র্যাকেও নিচে কিন্তু আরও 2টা তাক আছে। তো ওই 2টা তাকের ভিতরে কিন্তু আমি প্রেসার কুকার, ফ্রাই প্যান, কাচের বড় বড় বাটি এগুলো রেখে দিই। তো এগুলো যদি এদিকে রাখি তাহলে দেখা যায় আমি রান্না করার সময় এগুলো হাতের কাছেই পেয়ে যাই। তো আমার এই র্যাকগুলো কিন্তু আমি আরএফএল থেকেই কিনে নিয়ে আসছিলাম। আর আমি প্লাস্টিকের যা যা কিনি সব কিন্তু আরএফএল থেকেই কিনে। যাই হোক, র্যাকগুলোকে গুছিয়ে আবার চলে আসলাম চুলাটাকে পরিষ্কার করতে। চুলাটাকে কিন্তু আগে আমি মেজে নিয়েছি। তো মেজে একটা ভিজা ন্যাকড়া দিয়ে আবার মুছে নিব। তবে প্রতিদিনই কিন্তু আমার রান্নাঘরটাকে 2বার পরিষ্কার করা লাগে। দুপুরবেলা একবার পরিষ্কার করে আবার রাত্রেও কিন্তু আমি রান্নার পর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখি। আর আমি কিন্তু এভাবেই প্রতিদিন আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর রান্নাঘর যখন আমি পরিষ্কার করি বা মুছি তখন কিন্তু জানালার গ্রিলগুলো আমি প্রতিদিন মুছে নিই। আর এইভাবে যদি আমরা প্রতিদিন এগুলো মুছি তাহলে কিন্তু তেল চিটচিটে ভাব রান্নাঘরে একদমই থাকে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, এটা কিন্তু আমরা সবাই জানি। যাই হোক, এখানে কিন্তু শাপলা আর কচু শাকগুলো আমি সকালবেলায় কেটে নিয়েছি। আর আপনাদের ভাইয়া শাপলা আর এই কচু শাকগুলো কিন্তু গতকাল রাত্রে নিয়ে আসছিল। তবে রাত্রে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা নাস্তা করে তারপরে শাপলা আর কচু শাকগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। তবে শাপলা আর কচু শাক বাছতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই কচু শাকগুলো আজকে আমি ভর্তা করে নিব। তবে শাপলাগুলো আজকে আর আমি ভাজি করব না। শাপলাগুলোকে আজকে আমি ফ্রিজে রেখে দিব। তো আরেকদিন আবার এগুলো ভাজি বা রান্না করে নিতে পারবো। যেহেতু আজকে আমি গরুর মাংস রান্না করব, সে কারণে আর অত বেশি কিছু রান্না করব না। কারণ আমার মেজো ছেলেটা আবার বাড়িতে নাই, ও আবার কক্সবাজারে ঘুরতে গেছে। তো বড় ছেলে শুধু বাড়িতে। তো ছেলেদের কিন্তু মাংস হলে আর কিছুই লাগে না। তো শাপলাগুলো তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি। গরুর মাংসগুলো কিন্তু আজকে আমি হাতে মেখে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ রান্নাগুলো একটু তাড়াহুড়ো করেই করতে হবে, বড় ছেলে খাওয়ার জন্য বসে আছে। আর সিলিন্ডারের চুলাতে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম, তাই 2 চুলাতেই রান্নাটা বসিয়ে দিলাম। ওই চুলাতে কচু শাকগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে আবার বাগার দিয়ে ভর্তা বানিয়ে নেব। আর এই চুলাতে গরু মাংস কষিয়ে নিয়েছি। গরু মাংস কষানোর পর কয়েক পিস আলু দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইয়ের উপরে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এই চুলাতে যে আমি কচু শাক বসিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি কচু শাকগুলো নামিয়ে নিলাম। কচু শাকের ভর্তা বানানোর জন্য আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আর ওই চুলাতে কিন্তু আমি কচু শাক বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ রসুনগুলো ভাজা হলে তারপরে কচু শাকগুলো দিয়ে দিব। কচু শাকগুলো সিদ্ধ করার পর একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি। পেঁয়াজ রসুনের সাথে আমি কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে ভেজে তারপরে কচু শাকগুলো দিয়ে দিব। তবে কচু শাকের সাথে যদি ইলিশ মাছের মাথা হয় তবে আরও বেশি ভালো লাগে খেতে। যেহেতু আমাদের ঘরে কোনো ইলিশ মাছ নাই, তাই আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কচু শাকের ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু আরেকটা বাটিতে বেড়ে নিলাম। তো আমার ভিডিওটি কিন্তু আজকে এখান থেকে শেষ করব। আর যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আর একটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।